রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে টানা 66 দিন পর সচল হলো পুরো দেশ। রোববার থেকে শর্ত সাপেক্ষে চালু হয়েছে সরকারি বেসরকারি অফিস, তবে প্রথম দিন কেটেছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে। ঈদের ছুটির পর ব্যাংকিং সেবার প্রথম কার্যদিবসে বাড়তি ভিড় ছিল সরকারি বেসরকারি ব্যাংকগুলোয়, যেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানেননি সাধারণ মানুষ। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে। বিস্তারিত বাবু কামরুজ্জামানের রিপোর্টে। 2 মাসেরও বেশি সময় বন্ধের পর দেশের সরকারি ও বেসরকারি অফিস খুলল। রোববার রাজধানীর বাইরে সারা দেশেও নিজ নিজ দপ্তরে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কার্যদিবসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেই ব্যস্ত ছিল বেশিরভাগ অফিস। করোনার মাঝেও সচিবালয় ছিল আগে থেকেই খোলা, তবে সবকিছু খোলার দিনে সচিবালয়ে বাড়তি ব্যস্ততায় ছিলেন সরকারের মন্ত্রী, সচিব এবং কর্মকর্তা কর্মচারীরা। ব্যস্ত ঢাকায় বেড়েছে গাড়ির চাপ। ঈদ ছুটির পর ব্যাংকিং লেনদেনের প্রথম দিনে বাড়তি ভিড় ছিল সরকারি বেসরকারি সব ব্যাংকেই, যেখানে সামাজিক দূরত্ব পুরোপুরি মানছেন না সেবাগ্রহীতারা। ওনরা ওনাদের সেফ রাখছেন, কিন্তু আমি এসে কিন্তু এত লোকজনের কাছে সেফ ছিলাম না। অনেকে মাস্ক পরা, মাস্ক ছাড়া। লকডাউন অবস্থায় যতটুকু থাকা যায় সেটা সেই অবস্থায় আছে আর কি। যেভাবে মানলে আবার আমরা করোনা থেকে নিরাপদ থাকবো সেভাবে মানা হচ্ছে না। আজকে আমাদের এই পর্যন্ত 200 থেকে 250 উপরে আমাদের পেমেন্ট হয়েছে। বাড়তি ব্যস্ততায় সময় কেটেছে ব্যাংক কর্মকর্তাদের। ব্যাংকাররা জানান সঞ্চয়পত্র, নগদ জমা ও উত্তোলন ছাড়াও সব ধরনের লেনদেনের চাপ ছিল এদিন। যাদের সেভিংস সার্টিফিকেট, সঞ্চয়পত্র এফডিআর ম্যাচিউর হয়েছে সেগুলোর জন্য তারা এসেছেন। এলসি এবং ট্রেড রিলেটেড যত কাজগুলো আছে সবগুলাই হচ্ছে। আমাদের কিন্তু ঘর স্কোয়ার করে ঘর দেওয়া আছে, কিন্তু আসলে সাধারণ গ্রাহকরা এই স্বাস্থ্যবিধিটা ওইভাবে মেনে চলতেছে না। এখন থেকে স্বাভাবিক সময়ের সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় সেবা দেওয়া হচ্ছে সীমিত পরিসরে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 2 মাসেরও বেশি সময় পর রোববার থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশন দিয়ে রাজধানীতে প্রবেশের সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। রেলপথ ভ্রমণে স্বাস্থ্যবিধি অনুসরণে রেল কর্তৃপক্ষকে আন্তরিকতায় সন্তুষ্ট যাত্রীরা। যদিও নৌপথে রাজধানীতে যারা ফিরেছেন অধিকাংশই মানেননি স্বাস্থ্যবিধি। এ বিষয়ে অনেকটাই উদাসীন ছিল কর্তৃপক্ষ। সৈয়দ রাহানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। ভোর হতেই একের পর এক লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে। ধীরে ধীরে মানুষের ভিড়ে সদরঘাট ফেরে চিরচেনা ছবিতে। লঞ্চের প্রশস্ত ডেকে অবস্থান নেয় লঞ্চ কর্তৃপক্ষ এবং যাত্রী সাধারণ কেউই পরোয়া করেননি স্বাস্থ্যবিধির। অনেকটা গায়ে গা লাগিয়েই লঞ্চে চড়ে ছুটছেন যাত্রীরা। হ্যাঁ, মান্য চলতেছে, একটু দূরত্ব বজায় রেখে যাচ্ছি। করোনার ঝুঁকিতে আছে, কি করতে হবে, বাড়ি যাইতে হবে, বাড়িতে মা অসুস্থ। পরিস্থিতি স্বীকার করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে যদি কেউ কোনো অবহেলা করে, দায়িত্ব অবহেলার যদি কেউ পরিচয় দেয় বা কোনো লঞ্চ মালিক যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যদি কোনো শিথিলতা দেখায়, আমরা যথাবিধ ব্যবস্থা গ্রহণ করব। তবে ট্রেন স্টেশনে ছিল ভিন্ন চিত্র। বেলা 11টা 50 রাজশাহী ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করে। এর মধ্য দিয়েই দীর্ঘ 2 মাসের স্থবিরতা কাটে রেল চলাচলে। এর কিছুক্ষণ পরই সিলেট ছেড়ে আসা কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ঘড়ির কাঁটার কিছুটা আগেই রাজধানীতে পৌঁছে দেয় যাত্রীদের। বহুদিন পর সময়ানুবর্তিতার পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণে রেল কর্তৃপক্ষের প্রতি প্রশংসা ছিল যাত্রী সাধারণের। প্রত্যেকটা বগিতে চেক করা হয়েছে যে একাধিক যাত্রী উঠেছে কিনা এবং তারা দূরত্ব মেনটেন করে বসেছে কিনা। সবকিছু মিলে আমার খুবই ভালো লেগেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে আজকে প্রথম দিন যেমন ভালো আছে, এটা যেন কন্টিনিউ থাকে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রেলকে আরও বেশি নিরাপদ করতে চান রেলপথ মন্ত্রী। ট্রেন আমরা যেটা ব্যবস্থা রেখেছি, এটা যেমন আমাদের দিক থেকে যেমন এইটি দেখার ব্যাপার, আবার যারা যাত্রী সাধারণ তারাও যাতে এইগুলো মানে। প্রচলিত ভাড়ায় শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করে প্রতিটি ট্রেন তার ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে বলেও জানায় কর্তৃপক্ষ। জীবন ও জীবিকা দুটোই যখন সংকটের মুখে, অর্থনীতির অচল চাকা সচল করতে ঘুরতে শুরু হলো গণপরিবহনের চাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে পরিস্থিতি কোন দিকে যায় সেটি বিবেচনাতেই সিদ্ধান্ত নেয়ার। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে মহাসড়কে যাত্রী বহনের প্রস্তুতি নিয়েছে বাস টার্মিনালগুলো। যৌক্তিক সমন্বয়ের কথা বিবেচনা রেখে ভাড়া বাড়ানোর কথা বলেছেন ওবায়দুল কাদের। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 60% ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিন অঘোষিত লকডাউনের পর 1 জুন থেকে সারা দেশে শুরু হচ্ছে বিভিন্ন জেলার বাস চলাচল। করোনা ভাইরাস প্রতিরোধে প্রতি বাসে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়ায় 80% ভাড়া বাড়ানোর দাবি তোলে বাস মালিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। 80% ভাড়া জনগণের উপর চাপ হবে উল্লেখ করে গণপরিবহনের ভাড়া যৌক্তিক হারে সমন্বয় করার কথা বলেন ওবায়দুল কাদের। জনগণের তথা যাত্রীদের এই মুহূর্তে আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব যেটা 80 ভাগ করা হয়েছে সেটা কমিয়ে যুক্তিসঙ্গত একটি হার নির্ধারণ করা হয়েছে। পরে রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 60% ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। এদিকে যাত্রী আনা নেয়ার কাজে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে সতর্কতামূলক ব্যবস্থা। এ সময় কথা বলেন মহাখালী বাস মালিক সমিতির সেক্রেটারি ও শ্রমিক নেতারা। যদিও আমাদের প্রফিট না হোক, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা হলো গভর্নমেন্টের দেশ সচল হোক, গভর্নমেন্টের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। চশমা দিবে, টিটি দিবে কোম্পানি। এই শ্রমিক যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে মালিক আমাদের সাথে থাকবে। যাত্রীদের থেকে হ্যান্ড ট্রেজিং ব্যবহার করা, ওদেরকে সুরক্ষিতভাবে উঠানোর জন্য। মাস্ক যে যাত্রী নাই মুখে, ওই যাত্রী যত বড়ই হোক করে গাড়িতে তোলা হবে না। রাজধানীর গাবতলী বাস টার্মিনালেও দেখা গেছে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার নানা ব্যবস্থা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে ভূমিকা রাখবে পুলিশ। এক ভিডিও বার্তায় একথা জানান পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা। যানবাহন চলাচলের সুযোগ রেখে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছেন। এই প্রজ্ঞাপনে কয়েকটি বিষয়ে জনস্বার্থে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এ সকল নির্দেশনার বাস্তবায়ন এবং প্রতিপালন সরকারের কয়েকটি সংস্থার দায়িত্বের আওতাধীন। বাংলাদেশ পুলিশও এই সকল সংস্থাগুলোর মধ্যে একটি। বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট সহ বাংলাদেশ পুলিশের দায়িত্বের পরিসীমার মধ্যে পড়ে এরকম প্রতিটি বিষয় বরাবরের মতোই বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে পালন করবে এবং বাস্তবায়ন করবে। করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক সংকটের মধ্যে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে সরকারের মরার উপর খাড়ার ঘা নীতি আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। রোববার দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। কর্মহীনতা আমলে না নিয়ে সারাক্ষণ এই সরকার জনগণকে নিয়ে উপহাস করতেই ব্যস্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রায় দ্বিগুণ বাস ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী জীবনযাপন স্বাভাবিক হলেও এখনো অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। সড়ক কিংবা অফিসগুলোয় থাকছে না শারীরিক দূরত্বের কোনো বালাই। লঞ্চ ও রেল যাতায়াতেও গাদাগাদি করে বাড়ি ফিরছেন যাত্রীরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাধ্যতামূলক মাস্ক ব্যবহার বিধি বাস্তবায়নের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে করোনা মোকাবেলায় তৈরি করতে হবে জনসচেতনতা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। দেশে সর্বোচ্চ আক্রান্ত আর মৃত্যুর দিনে জীবন ও জীবিকার স্বার্থে দেশজুড়ে চালু হলো অফিস, আদালত ও পরিবহন। টানা 66 দিনের অঘোষিত লকডাউন শেষে স্বাভাবিক জীবনে ফেরার শর্ত মাস্ক পরে মেনে চলতে হবে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। কিন্তু প্রথম দিনে সড়কের চিত্র ছিল এমনই। সদরঘাটে লঞ্চগুলোয় গ্রামমুখী যাত্রীদের মাঝে দেখা যায়নি করোনা সতর্কতার কোনো প্রভাব। একই অবস্থা কমলাপুরে রেলপথের যাত্রীদেরও। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এতে আরও বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি। সতর্কতা উপেক্ষা করে যে জনগণ যেভাবে ঝুঁকি নিয়ে চলছেন সেটা খুবই একটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। দুটো জিনিসকে খুবই গুরুত্ব দেওয়া দরকার। এর মধ্যে একটা হচ্ছে মাস্ক পরা এবং পাশাপাশি দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা। যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে মাস্ক বাধ্যতামূলক করার জন্য। তবে এটা শুধু প্রজ্ঞাপন জারি করলে হবে না, এটা আসলে বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের জন্য আসলে পরিকল্পনা লাগে।
চট্টগ্রামে নিয়মের অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ দেশে স্বাস্থ্যবিধি অমান্য করলে নির্ধারণ করতে হবে ভিন্ন কর্মপরিকল্পনা, বাস্তবায়ন করতে হবে বাধ্যতামূলক মাস্ক পরিধান। ব্যাপক প্রচার প্রচারণা করে একটা সামাজিক আন্দোলন করা দরকার যে আমরা করোনাকে রুখবো। বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে, বাস, স্টিমার, লঞ্চ সবখানেই অন্তত মাস্কটা যদি ঠিকমতো পরা যায়, এবং সেটা হতে হবে কাপড়ের মাস্ক, 3 স্তর বিশিষ্ট মাস্ক, এবং আমরা একটা স্বাস্থ্যবান জাতি হিসেবে বরঞ্চ করোনা মোকাবেলার পাশাপাশি এগোতে পারি, সেই চিন্তাটা করে আমাদের এই কর্মপন্থাগুলো নির্ধারণ করতে হবে। এছাড়া সর্বত্র করতে হবে হাত ধোয়ার ব্যবস্থা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের সর্বোচ্চ করোনা ভাইরাস শনাক্তের দিনে প্রাণহানির সংখ্যা অতীতের রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2545 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেছে আরও 40 প্রাণ। রোববার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। ৫২টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 12,229টি, এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,876টি নমুনা, এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,08,930টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন, এ পর্যন্ত সুস্থ 9,781 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছেই। এরই মধ্যে 62,25,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 3,72,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় শেষ খবরে আরও 369 জন মারা গেছে এই ভাইরাস সংক্রমণে। ব্রাজিলের করোনা পরিস্থিতিতেও ভয়াবহ। 5 লাখ আক্রান্তের দেশটিতে এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন 29,000 মানুষ। রাশিয়ার অবস্থা বেহাল। আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে দেশটিতে। যুক্তরাজ্যে আবারও 113 জনের প্রাণহানি হয়েছে। তবে ইউরোপের আরেক দেশ স্পেনের করোনার পরিস্থিতি উন্নতি হয়েছে। আর ভারতে লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে সরকার। দর্শক, করোনা ভাইরাসের প্রতিরোধে প্রথম থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। গত শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রায় 8 লাখ নাগরিককে করোনা পরীক্ষা করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সেখানে 34,557 জন, আর মারা যাওয়া 264 জনের মধ্যে 60 জনের প্রবাসী বাংলাদেশি। সংক্রমণের প্রকোপে খাদ্য সংকট সহ বিভিন্ন সমস্যায় পড়েছে প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি কামরুল হাসান জনি দুবাই থেকে আমাদের জানিয়েছেন সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সংযুক্ত আরব আমিরাতে ধীরে ধীরে কমে আসছে করোনার সংক্রমণ। তবুও দৈনিক চালু রয়েছে দেশটিতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি। গড় হারে 30 থেকে 40,000 নাগরিকের করোনা পরীক্ষা করা হচ্ছে প্রতিদিন। চলতি বছরের 29 জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হলেও দেশটিতে রবিবার পর্যন্ত মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে 262 জন নাগরিক। তার মধ্যে সবচেয়ে বেশি হারে রয়েছে বাংলাদেশিদের নাম। আমরা আবুধাবি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা বলে জেনেছি, কোভিড-19 আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন 60 জনেরও অধিক বাংলাদেশি। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রশাসনিক দপ্তর। অন্যদিকে করোনার প্রাদুর্ভাব শুরু হলে বিমান পরিষেবা বন্ধ থাকায় অসংখ্য প্রবাসী বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন। আমরা এখানকার প্রশাসনিক দপ্তরের সাথে কথা বলে জানতে পেরেছি, প্রবাসী বাংলাদেশি যারা বর্তমানে বাংলাদেশে আটকা পড়েছে তারা এখানে ফিরতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিজের 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, বৈধ ভিসার কপি, পাশাপাশি নিজের পাসপোর্টের ফটোকপি এবং দেশে ফেরার টিকিটের কপি সংযুক্ত করতে হবে। যে সকল প্রবাসী বাংলাদেশি অনলাইনে আবেদন করবেন তাদের অবশ্যই অনুমতিপত্র মিলতে হবে। এখানকার প্রশাসনিক দপ্তর থেকে আমাদেরকে আরও জানিয়েছে, যে সকল প্রবাসী বাংলাদেশি এই অনুমতিপত্র পাবেন না তারা যেন টিকিট করা থেকে বিরত থাকে। এর কারণ হিসেবে তারা আমাদেরকে উল্লেখ করেছে প্রায় 40,000-এরও অধিক প্রবাসী বাংলাদেশি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে।
যে কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের কিছুটা সময় লাগতে পারে। তবে যে সকল বাংলাদেশি বৈধ ভিসা রয়েছে এবং ভিসার মেয়াদ রয়েছে সে সকল বাংলাদেশি অবশ্যই ধীরে ধীরে সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসতে পারবে। এদিকে মহামারী করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। এদিকে করোনা ভাইরাস প্রকোপের মাঝে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুজ্জামান নাবিল। ইরানে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল 2516 জন এবং মৃতের সংখ্যা ছিল 63 জন। আগামী 6 জুন থেকে ইরানের মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। এ অবস্থায় ইরানের তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস অর্থ সহায়তা এবং ফুড সহায়তা দিয়ে ইরানে বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন। এ নিয়ে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জনাব মোহাম্মদ সবুর হোসেন বলেন, সম্প্রতি ইরানে অবস্থানরত প্রায় 500 জন প্রবাসী বাংলাদেশিকে তারা অর্থ এবং ফুড সহায়তা দিয়েছেন। এছাড়াও ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফেরার আবেদনের পরিপ্রেক্ষিতে ইরানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব AFM গাউসুল আজম সরকারের চেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠাতে একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। এখন পর্যন্ত আপনাদের জানাতে চাই, ইরানে বাংলাদেশি কোনো প্রবাসী করোনায় আক্রান্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। চলতি বছরেই প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আনতে চায় চীন। দেশটির সরকারি সম্পদ তদারকি ও প্রশাসন কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এছাড়াও বেইজিং ভিত্তিক বায়োটেক সংস্থা সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন 99% কার্যকর দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। আগামী 2 সপ্তাহের মধ্যে সম্ভাব্য একটি ভ্যাকসিনের ক্লিনিক্যালি ট্রায়াল চালানোর কথা জানিয়েছে রাশিয়ার বিজ্ঞানীরা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। চীনের একটি সরকারি সংস্থা ঘোষণা দিয়েছে এ বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন পাওয়া যেতে পারে। বছর শেষ হওয়ার আগেই ভ্যাকসিন বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। চীনের সরকারি সম্পদ তদারকি ও প্রশাসন কমিশন এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। ইতিমধ্যে 2000-এর বেশি মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। এছাড়া ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে। এদিকে বেইজিং এর জৈব প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভেক তাদের তৈরি করোনার ভ্যাকসিন 99% কার্যকর হবে বলে নিশ্চয়তা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ সিনোভেকের গবেষণাগার পরিদর্শন করে এই ভ্যাকসিনের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে রাশিয়া বলছে ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। আগামী 2 সপ্তাহের মধ্যে দেশটি ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে। ট্রায়ালে অংশ নিতে স্বেচ্ছাসেবী নির্ধারণ করার কাজও সম্পন্ন হয়েছে। এরই মাঝে প্রাণীর দেহে পরীক্ষায় সফল হয়েছে ভ্যাকসিনটি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ শেষ হবে বলে জানানো হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। ব্যবসা বাণিজ্য চালু হলেও এখনো করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে ফ্রান্সে। ব্যবসা বাণিজ্যের পরিবেশ এখনো ফিরে না আসলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। প্রবাসী ব্যবসায়ী শাহিন আরমান চৌধুরী প্যারিস থেকে জানিয়েছেন সর্বশেষ এখানকার করোনা ভাইরাস পরিস্থিতির খবর। আসলে আপনি জানেন, মানুষ এখনো ভীত সন্ত্রস্ত। করোনা ভাইরাসের ভয়ে মানুষ সীমিত আকারে ঘর থেকে বেরোচ্ছে। প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে এখনো বেরোনোর যে অভ্যস্ততা, সেটার প্রতি তারা কনফিডেন্স পাচ্ছে না ফিরে। এই কনফিডেন্সটা হয়তো ধীরে ধীরে গ্রো আপ হয়ে যাবে এবং 22 জুনের চূড়ান্ত বক্তব্যের পর, সরকারি দিক নির্দেশনার পর মানুষ হয়তো ব্যাপক হারে বেরোতে শুরু করবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিভিন্ন মার্কেটে তারা যাওয়া আসা করবে। তখন হয়তো ব্যবসাটা আরেকটু সচল হবে। আপনি জানেন, সব কিছুই তো প্রত্যাশিত বিষয়, নিশ্চিত করে বলার কিছু নাই। সময়ের সাথে সাথে আমরা সেগুলা নিশ্চিতভাবে বলতে পারবো। তবে একটি দুরবস্থা, অর্থনৈতিক বিপর্যয় সারা বিশ্বের তো রয়েই গেছে এবং আশঙ্কা নিয়েই আমরা কিন্তু ব্যবসায় এগিয়ে যাচ্ছি এবং প্রত্যাশা নিয়ে, এবং আমরা চিন্তা করি যে একটি উন্নত বিশ্বের এই দেশে সরকার নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন এবং জনগণকেও তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সাপ্লাই দিতে, অর্থ সরবরাহ করতে, তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সক্ষম হবেন এবং তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। এবং তাদের সাথে সাথেই আমরা বিশ্বাস করি আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো স্বাভাবিক হয়ে আসবে। এবং মহান স্রষ্টার কাছেও আমরা একইভাবে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে বিপদমুক্ত করুন, যে যেখানে আছে সবাই নিরাপদ থাকবেন এবং মহান আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন এবং স্বাভাবিক জীবন আমাদেরকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এদিকে জুনের মধ্যে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ চান বাংলাদেশের ব্যবসায়ীরা। এই জন্য ব্যাংকগুলোতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
দেশের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী বলছেন, লকডাউন খুলে দেওয়ার পরও উৎপাদন স্বাভাবিক হবে না। বলছেন, লাভের প্রত্যাশা নয়, তারা চান শুধুই ব্যবসা টিকিয়ে রাখতে। এছাড়াও আগামী বাজেটে ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি করছেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের অন্যতম বড় ব্যবসায়ী চীনের Alibaba.com-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছেন, 2020 সালটি হবে শুধুই বেঁচে থাকার। বেঁচে থাকতে পারলে এটাই হবে বড় ব্যবসায়িক সফলতা। তার কথা নাড়া দিয়েছে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের। করোনাকালীন সময়ে লাভের আশা বাদ দিয়ে টিকে থাকার লড়াই করতে প্রস্তুত বাংলাদেশের ব্যবসায়ীরাও। বর্তমান বাস্তবতায় লাভ নয়, সবাইকে নিয়ে শুধু টিকে থাকার তাগিদ ব্যবসায়ীদের। আমরা এখন প্রোডাকশন টার্গেট দেখছি না, সেলস টার্গেট দেখছি না, প্রফিটেবিলিটি দেখছি না। আমরা দেখছি কি করে ইকোনমিটাকে সচল করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। এই ব্যবসায়ী নেতার মতে সরকারের সামর্থ্য কম, তাই খুব বেশি আশাও করা যাবে না। তবে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে জুনের মধ্যে প্রণোদনার টাকা ছাড়ের দাবি জানান তিনি। আমরা চাই যে যা দিয়েছে সেটা জুন মাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে যাক, এবং বেশিরভাগ প্রণোদনার টাকা কিন্তু ব্যাংকে চলেও গেছে। ব্যাংকগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আরেক ব্যবসায়ী নেতা মীর নাসিরের মতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করার কোনো বিকল্প নেই। তো এই মুহূর্তে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি শুরু না করা যায়, তাহলে যে বিপর্যয় আসবে সেটা রক্ষা করা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়বে। ব্যবসায়ী নেতা কাজী আকরামও সরকারের পক্ষ থেকে আরো বেশি ব্যবসায়ী বান্ধব পদক্ষেপের প্রত্যাশা করেন। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সার লেনদেন নাই কিছু নাই, ডিপোজিট নাই, অ্যাডভান্স মানুষ ইন্ডাস্ট্রি করতেছে না, মেশিন আনতে পারছে না, র মেটেরিয়াল আনতে পারছে না। আসন্ন 2020-21 অর্থ বছরের বাজেট ব্যবসা বান্ধব হবে বলেও আশা করছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় টানা 8 বার পাশের হারে শীর্ষস্থান দখলে রাখলো রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। আর জিপিএ 5-এ এগিয়ে ঢাকা বোর্ড। 104 প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে, আর 3023টি স্কুলে 100% উত্তীর্ণ। ভালো ফলের পেছনে স্কুলের নিয়ম শৃঙ্খলা এবং পড়াশোনার কৌশলকেই মূল চাবিকাঠি বলে মনে করছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। আর সাথে রয়েছে অভিভাবকদেরও প্রচেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। করোনার থাবায় এবার একেবারেই ভিন্ন আবহ ফলাফল উদযাপনে। নেই কোনো হুল্লোড়, নেই অন্যবারের মতো আনন্দ উল্লাস। তারপরও এসএসসির রেজাল্ট বলে কথা, যারা ভালো করেছেন তাদের আনন্দ উদযাপন চলছে বাড়িতেই। ঘরে বসেই জেনেছেন খুশির খবর। স্কুলে সবাই মিলে মজাটা এখন আর হবে না, বাসায় বসে আছি, ফ্রেন্ডরা মিলে ভিডিও কলে আর কি চিয়ার আপ করলাম। তবে সবার ফলাফল হয়নি প্রত্যাশা মতো। তার পেছনেও এক এক জনের রয়েছে এক এক রকম কারণ। আসলে আমি একটু অসুস্থ ছিলাম পরীক্ষার সময়, তো এর জন্য আমি যতটা আশা করেছিলাম সেই হিসেবে ভালো হয়েছে, আমার 4.56 এসেছে। মাধ্যমিকে পাশের হারে টানা 8মবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী শিক্ষা বোর্ড। আর জিপিএ 5-এর ক্ষেত্রে এবারও শীর্ষে ঢাকা। ফলাফল বলছে রাজশাহী বোর্ডে পাশের হার 90.37%। পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 26,167 জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডে পাশের হার 82.34%। জিপিএ 5 অর্জন করেছে 36,047 জন শিক্ষার্থী। যশোরে পাশের হার 87.31%। এ+ধারী 13,764 জন। কুমিল্লায় 85.22% পাস। জিপিএ 5 পেয়েছে 10,245 জন শিক্ষার্থী। ময়মনসিংহে পাশের হার 80.31%। জিপিএ 5 অর্জন 7,434 জনের। বরিশালে 79.70% পাশের হারের পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 4,483 শিক্ষার্থী। সিলেটে পাশের হার 78.79%। জিপিএ 5 পেয়েছে 4,263 শিক্ষার্থী। দিনাজপুরে পাশের হার 82.73%। জিপিএ 5 পেয়েছে 12,086 জন এবং চট্টগ্রামে পাশের হার 84.75%। জিপিএ 5 অর্জন করেছে 9,008 জন। অন্যদিকে একজনও পাশ করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 104টি, আর 3023টি স্কুলের সবাই পাশ করেছে। শিক্ষার্থীদের বিশেষ করে প্রত্যেকটা অনুষ্ঠানে, অ্যাসেম্বলিতে, ক্লাসে, তাদের প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমি তাদের সমস্যার কথা শুনেছি। বিগত বছরের তুলনায় এবছর আমাদের সার্বিক ফলাফল উন্নতির দিকে। আমি আমার অতি স্নেহের ছাত্রছাত্রীদেরকে, পরীক্ষার্থীদেরকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 82.51% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 72.70%। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।
খানিকটা ভিন্ন প্রেক্ষাপটে প্রকাশ করা হলো এসএসসি পরীক্ষার ফল। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে সহসাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা যাবে না। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। যদি উদ্ভাসিত না হয়। করোনা পরিস্থিতির কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তিনি বলেন, শিক্ষার্থীদের ঝুঁকির কথা মাথায় রেখেই তা করা হয়েছে। আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি যাতে করে এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। কাজে তাদের ভবিষ্যৎ আমি ঝুঁকিতে ফেলতে পারি না। কাজে সে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। প্রধানমন্ত্রী জানান, ধীরে ধীরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বাড়াচ্ছে সরকার। আমরা জানি যে দীর্ঘদিন সবকিছু বন্ধ ছিল, কিন্তু এভাবে একটা দেশ চলতে পারে না। এখন আমরা দেখতে পাচ্ছি অন্য দেশগুলো ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ক্ষেত্র, যাতায়াত সবকিছু একটু উন্মুক্ত করছেন। কাজে আমরাও সেই পদ্ধতিতে যাচ্ছি। পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তি যেন নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে বৈঠকে বসবে মন্ত্রণালয়। এখন অবশ্য যেহেতু পুরোটাই অনলাইনে হয়, সেই ক্ষেত্রে সমস্যা এই ভর্তির ক্ষেত্রে অনেক কম বা প্রায় নেই। কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেখানে এই ভর্তির কার্যক্রমটি পরিচালনা করবার জন্যে নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমরা আবার বসে এই ব্যাপারে কত দ্রুত এই কাজগুলো আমরা করতে পারি, কিভাবে করতে পারি, সে ব্যাপারে আমরা বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করব। করোনাকালীন শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি তা পুষিয়ে নিতে সংসদ টিভিতে পাঠদান কর্মসূচি চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, একই সঙ্গে একটি হটলাইন চালুরও পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে শিক্ষার্থীরা ফোন করে ক্লাসে অংশ নিতে পারবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত, আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার সকাল 1টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 17 মে স্ট্রোক করলে আব্দুল মোনেম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম খান দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন। জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে সম্পন্ন হবে। শিল্পপতি মোনেম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর আহমেদ সোবহান। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন খাতে আব্দুল মোনেমের বিশাল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শাকিল উদ্দিন মারা গেছেন। ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে রোববার রাত 8:40 তিনি ইন্তেকাল করেন। তাকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো গেল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হৃদয় তাকে প্লাজমা দিয়েছিলেন। তার মৃত্যুতে শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল। রোববার দুপুর 1টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর। গেল শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাকে চিকিৎসায় দেওয়া হচ্ছিল সেখানেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক, নেতা ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। মহামারী করোনায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের অপরাধকে মাথায় রেখেই কাজ করছে। একই সাথে থানাগুলোকেও সাজানো হচ্ছে নতুনভাবে। মো খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পুলিশ, যে কারণে পুলিশের এই হাসপাতালে এখন প্রায় সব রোগীর নামের পাশেই রয়েছে করোনা পজিটিভের চিহ্নটিও। আর প্রমাণ করেছে মানুষের সেবায় তাদের এগিয়ে আসার প্রচেষ্টাও। করোনা মহামারীতে অপরাধের সংখ্যা কমে গেলেও ভয়াবহতা এখনও কমেনি। অপরাধীরা বিভিন্ন সুযোগে করছে চুরি ও লুটতরাজ, ঘটছে খুনের ঘটনাও।
পরিবর্তিত বাস্তবতার চিত্র মাথায় রাখছেন পুলিশ প্রধানও। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে আরও নতুন পরিকল্পনা। যেহেতু আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং করি, তার মাধ্যমে আমরা যাতে করে এই ধরনের অপরাধ না ঘটে সেজন্য আমরা চেষ্টা করছি। আর যদি এর বাইরে প্রলম্বিত হলে অন্য কোনো ট্রেন্ড দেখা দেয়, সেই ট্রেন্ড মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। এ সময় মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার আহ্বান জানান তিনি। পাশাপাশি কাজে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ আইজিপির। পুলিশ একেবারে জনগণের সঙ্গে আষ্টে পৃষ্ঠে একসঙ্গে মিলে কাজ করে, দায়িত্ব পালন করে। আর এক্ষেত্রে আমি মনে করি যে নাগরিকদের একটা বিশাল ভূমিকা আছে সচেতন থাকার ক্ষেত্রে, সুরক্ষা বিধি মেনে চলার ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। একই সাথে থানাগুলোকেও একটু ভিন্নভাবে সাজানোর পরিকল্পনা তার। প্রতি মুহূর্তেই থানাগুলোকে যে উদ্ভূত পরিস্থিতি বা উদ্ভূত সমস্যার নিরিখে প্রতি মুহূর্তে আমাদের থানাগুলোকে এবং ইউনিটগুলোকে আমরা সচেতন করছি। যখনই যে চ্যালেঞ্জ দেখা দিচ্ছে সে অনুযায়ী আমরা তৎপর রয়েছে এবং আমাদের থানা এবং সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যেসব পেশার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, পুলিশ বাহিনী তাদের মধ্যে অন্যতম। বাহিনীর প্রধান বলছেন, করোনাকালে ও বিপদে পুলিশের দ্বারস্থ হচ্ছেন মানুষ, তাই আসামিদের উপর নজরদারি রাখতে সবসময় সতর্ক রয়েছে পুলিশ। পুলিশ বাহিনী কিভাবে মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন এই বাজেটে কৃষিতে অগ্রাধিকারের কথা বলা হলেও এডিপির আকার অনুযায়ী মাত্র 4% বাড়ছে কৃষি খাতে বরাদ্দ। এছাড়াও ভর্তুকি হিসেবে থাকছে 9,000 কোটি টাকা। সংকট মোকাবেলায় যা পর্যাপ্ত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষিতে ভর্তুকি ও বরাদ্দ যথেষ্ট থাকলেও তার গুণগত ব্যবহারের সক্ষমতা বাড়েনি। প্রাক বাজেট প্রতিবেদনে কৃষি বাজেট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে বড় আকারের দুর্ভিক্ষ হতে পারে এবং এতে প্রায় 3 কোটি মানুষ অনাহারে প্রাণ হারাতে পারেন। করোনা মহামারীর এই যুদ্ধ শেষ না হলেও 11 জুন নিয়ম মেনে ঘোষিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় বাজেট 2020-21, যেখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে দেয়া হচ্ছে বাড়তি অগ্রাধিকার। করোনাকালীন সংকট মোকাবেলায় আসছে বাজেটে 2,05,000 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বা এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে 4% বাড়িয়ে কৃষি খাতে বরাদ্দ দেয়া হয়েছে 8,000 কোটি টাকার কিছু বেশি, যা মোট বাজেটের মাত্র 1.5%। তবে আসছে বাজেটে খাদ্য ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা থাকছে প্রায় 15,500 কোটি, যা আগের বাজেটের চেয়ে বেড়েছে 19%। পর্যাপ্ত ওইভাবে আমি বলবো না, আমরা আরো নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারবো। আমরা সেগুলোর উপরে কাজ করছি, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ 4% না, এটা আরো বেশি হবে। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, প্রতি বছর কৃষিতে বরাদ্দ বাড়লেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় না। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের নগদ ভর্তুকি দেয়া ও বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন সহ দিয়েছেন নানা তাগিদ। স্থায়ী ডাটাবেস থাকতে হবে, যেটাকে রেগুলার আপডেট করতে হবে, ফসল ভিত্তিক আপডেটের একটা ব্যবস্থা থাকতে হবে এবং যেটি খুব দ্রুত করা দরকার এবং এই বাজেটে এর জন্য বরাদ্দ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। তবে এডিপিতে উল্লেখ না থাকলেও আসছে বাজেটে আরও 2টি নতুন প্রকল্প যোগ হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আরো 2টি কর্মসূচি আমাদের আছে, সম্পৃক্ত হয় নাই বা উল্লেখ হয় নাই, কিন্তু সেটা প্রক্রিয়াধীন আছে। 3,200 কোটি টাকার আমরা যান্ত্রিকরণের জন্য একটা প্রকল্প দিয়েছি, সেটি বাজেটে সম্পৃক্ত হবে। আসছে বাজেটে মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দের তালিকায় শীর্ষ 10-এ নেই কৃষি। করোনার ভয়াল ছবলে অর্থনীতির সব খাত যখন বিপর্যস্ত, তখন কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তাই আসছে বাজেট হবে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষি ব্যবস্থাপনা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাড়তি নজর দিতে হবে আসছে বাজেটে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নিউজ 24 সংবাদে নিয়েছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 প্রবাসের খবর।
ইতালিতে বৈধভাবে বসবাস করছে প্রায় 2 লাখ বাংলাদেশি। এছাড়াও বিভিন্ন পথে আসা অবৈধদের সংখ্যা প্রায় 10,000-এর বেশি। দীর্ঘ প্রায় 8 বছর পর ইতালিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হোসেন। ইতালি সরকার 1 জুন হতে বৈধ হবার আবেদন জমা নেওয়া শুরু করছে, কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেওয়া হবে তাতে বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশ হতে আসা অভিবাসীরা বৈধ হবার প্রক্রিয়া হতে বাদ পড়বে। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হবার সুযোগ পাচ্ছেন। রবিবার ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দদের আয়োজনে প্রায় 1000-এরও বেশি সহ বহু ইতালিয়ানদের অংশগ্রহণে 4টি দাবি আদায় নেওয়া কমিউনিটি নেতৃবৃন্দরা ইতালিয়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আপনাদের যে দাবি দাবা মানে আমাদের সকলের যে দাবিগুলো আছে এগুলো আমরা পার্লামেন্টে এবং মিনিস্ট্রিতে তুলব, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের যারা বাদ পড়েছেন তাদেরকে বিনা শর্তে সৌজন্য দেওয়ার জন্য সৌজন্যর জন্য ডিক্লেয়ার দিয়েছেন। তাদের দাবিগুলো হলো সকল ক্যাটাগরিতে সৌজন্য প্রদান, পূর্বের ন্যায় সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সৌজন্য প্রদান এবং কাজ দেখিয়ে তা নবায়ন করা, করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের সৌজন্যের মেয়াদ বাড়িয়ে দেওয়া, ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া এবং বাংলাদেশে আটকে পড়া পরিবারের সন্তানদের ইতালিয়ান সুযোগ সুবিধা দেওয়া এবং বিনা শর্তে ইতালিতে প্রবেশের অনুমতি প্রদান। অবৈধভাবে বসবাসকারীদের বিনা শর্তে বৈধতা দিলে তারা প্রতারণা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে আমাদের যে সকল ভাইয়েরা এখানে সৌজন্যবিহীন আছেন যেন তাদেরকে সব ক্যাটাগরিতে সৌজন্য দেওয়া হয়। আমরা চাই যে বর্তমানে যে সৌজন্যতা ডিক্লেয়ার দিয়েছে এটা খুবই সহজকরণ করা হোক, যাদের সৌজন্য নাই তারা খুব সহজভাবে পেয়ে যায়। নির্ধারিত দূরত্ব বজায় রেখে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ডের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করায় ভেনিস, ত্রেভিজো ও আশপাশের শহর হতে আসা সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা। আমাদের এক কথা এক দাবি, আমরা সৌজন্য যাতে নরমভাবে দিতে দেয় সরকার। সবচেয়ে আমাদের সুবিধা হবে যদি বিনা শর্তে সব ক্যাটাগরিতে আমাদেরকে কাগজ দেয়। এ সময় সমাবেশে আয়োজনকারীদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ কামরুল সারোয়ার, বিল্লাল হোসেন ডালি, কাজী রুনাক, আবু তাহের খান, মোবারক হোসেন, রফিক সৈয়াল, তাজুল ইসলাম, মোস্তাক হোসেন, সুহেল আক্তার বিপ্লবী, ইব্রাহিম জমাদ্দার, শহীদুল ইসলাম, আরফান মাস্টার প্রমুখ। নাজমুল হোসেন, ভেনিস, ইতালি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইতালি বিএনপি। রোমের প্রেনেস্তিনা মসজিদে মক্কিতে আয়োজিত দোয়া মাহফিলে পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুল রাজ্জাক। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে আগামী জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের জরিমানা মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত বিল মিটার দেখে সমন্বয় করা হবে। রোববার সচিবালয়ে এক ব্রিফিং এ সব কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। লাগছে সেটা আমাদের গোচরভূত হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই যে যারা গ্রাহকরা আছেন তারা ঘাবড়াবেন না। আমরা যেটা করছি যে জুনের 30 তারিখ পর্যন্ত কোনো সারচার্জ আমরা অ্যাপ্লাই করব না বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, এবং এই বিলগুলো আমরা পূর্ববর্তী বছরকে ধরে আমরা আপনাদের বিলগুলো করছি। লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সাথে কোনো রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ এমপি। রোববার কয়েকজন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী আরও জানান, লকডাউন পরিস্থিতি উঠে যাওয়ার এখন থেকে বিদেশ ফেরত কোনো কর্মীকে বিমানবন্দরে 5,000 টাকা দেয়া হবে না। আরও জানাচ্ছেন লেফটেন্যান্ট জেসমিন সোমা। গেল বৃহস্পতিবার লিবিয়ায় 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। মানব পাচারের সঙ্গে জড়িত দেশীয় দালালরাও। দোষী দালালদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। যদি আমি অনিয়ম পাই ফ্রম এনি অফ মাই রিক্রুটিং এজেন্ট, এখন আবার রিপিট করে দিচ্ছি আপনাকে, আই উইল শুট ফার্স্ট অ্যান্ড আস্ক কোয়েশ্চেনস লেটার। আমি হোম মিনিস্টারকে চিঠি দিয়েছি। আমি আশা করি আজকে হয়তো হোম মিনিস্ট্রি থেকে কোনো একটা রিঅ্যাকশন আসতে পারে। করোনার মধ্যে যেসব প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন তাদের এয়ারপোর্টে নগদ 5,000 টাকা দেওয়া হলেও সোমবার থেকে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেতে আসতে ওদের অসুবিধা হবে, সেই জন্য লকডাউন পিরিয়ডের জন্য এটা কিন্তু করা হয়েছিল। তো হয়তো আজ পর্যন্ত আমরা দেব,
বাট কাল থেকে কিন্তু আর বোধহয় দেওয়া হবে না। ফেরত আসা কর্মীদের কর্মসংস্থানে সরকার সব মিলিয়ে 700 কোটি টাকা তহবিল গঠন করেছে। এর আওতায় জুলাই থেকে ঋণ প্রদান কর্মসূচি শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এটি হচ্ছে সফট লোন, যেটি 4% সুদে বিনিয়োগ লোন হিসেবে দেওয়া হবে 1 থেকে 5 লক্ষ টাকা একজন প্রবাসীকে, অথবা যে প্রবাসী এই করোনা কারণে মারা গেছেন তার পরিবারের কোনো উপযুক্ত সদস্যকে। সিন্ডিকেটের কবলে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার জুলাইয়ে খুলতে পারে বলেও আভাস দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইমামুল কবির শান্তর মৃত্যুতে শোক জানিয়েছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্তামরিয়াম ইউনিভার্সিটি সহ শান্তামরিয়াম ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা। এক শোকবার্তায় শান্তামরিয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়সও ছিল 66 বছর। একটি পুকুর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার বানিয়াকান্দর জামতলার পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুদের মা মুনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে শিশু মাহি ও সাফিয়া বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মুনিরা বেগম বাড়িতে আসলেও সন্তানরা আর ফিরে আসেনি। পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কারফিউ জারি করেও থামছে না বিক্ষোভ। এরই মাঝে 9টি অঙ্গরাজ্যে সেনাবাহিনী শরণাপন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। পুলিশের হেফাজতে এক কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। করোনা আক্রান্তের শীর্ষে থাকা দেশটিতে সামাজিক দূরত্ব পালন না করেই রাস্তায় নেমে পড়েন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এছাড়া 16টি অঙ্গরাজ্যে অন্তত 25টি শহরে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। মিশিগানে অজ্ঞাত ব্যক্তির গুলিতে প্রাণ হারান এক বিক্ষোভকারী। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডেও এক পুলিশের মৃত্যু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিক্ষোভের মুখে হোয়াইট হাউসের সামনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গেল সোমবার গ্রেফতারের চেষ্টার সময় পুলিশের নির্যাতনে মারা যান জর্জ ফ্লয়েড নামে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ফ্লয়েডের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মিনিয়াপোলিস পুলিশ বিভাগ তাদের 4 কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এদিকে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিভিন্ন দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ। লন্ডনে চলমান লকডাউন ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী টেমস নদীর দক্ষিণে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে জড়ো হন। নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার সঠিক বিচার দাবি করেন তারা। এছাড়াও বিক্ষোভকারীরা মার্কিন বর্ণবাদী ইস্যুতেও ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ মিছিল 10 ডাউনিং স্ট্রিট এবং হাউস অফ কমন্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিবাদ হচ্ছে জার্মানি, ইতালি সহ আরো অনেক দেশে। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।